আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এখন তোমরা বাসায় অবস্থান করছো, এই জন্যই তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আজ আমি তোমাদের বল অধ্যায় থেকে সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। তোমরা বুঝতেই পারছো এই সৃজনশীলটি কতটা গুরুত্বপূর্ণ। চলো সৃজনশীলটি একবার পড়ে নিই। 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। এই উদ্দীপকের সাথে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? খ, পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপরে ওঠা কষ্টকর, কেন? বুঝিয়ে লিখো। গ, পানির ফোঁটা ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। এখানে ক নম্বর প্রশ্ন, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ক নাম্বার, ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখানে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা চেয়েছে। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা আমরা 3 ভাবে দিতে পারি। প্রথমত, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে যতটুকু বড় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আরেকভাবে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এবং তৃতীয়ত, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। যে কোনো একটি লিখলেই চলবে। এবার আমরা দেখি খ নম্বর প্রশ্ন, পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপরে ওঠা কষ্টকর, কেন? বুঝিয়ে লিখো। এটা একটি অনুধাবন প্রশ্ন, এটা তোমাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। এটা পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপরে ওঠা কষ্টকর। যে কোনো কিছুতেই উপরে ওঠা কষ্টকর এবং নিচে নামা সহজ। কারণ আমরা জানি অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, আর আমরা যদি উপরে উঠতে চাই তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। আর যদি নিচে নামি তাহলে অভিকর্ষ বলের পক্ষে কাজ করতে হয়। যখন আমাদের একটি বলের বিরুদ্ধে কাজ করতে হয় তখন বেশি বল প্রয়োগ করতে হয়, আর যখন একটা বলের পক্ষে কাজ করি অর্থাৎ বলের দিকে কাজ করি তখন কম বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ কম কষ্ট করতে হয়। তাহলে কি বোঝা গেল? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে বেশি কষ্ট করতে হবে এবং অভিকর্ষ বলের পক্ষে কাজ করলে কম কষ্ট করতে হবে। পাহাড়ে ওঠা যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা, সুতরাং কষ্ট বেশি করতে হবে। এবার আমরা দেখব গ নম্বর প্রশ্ন, পানির ফোঁটা ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। অর্থাৎ পানির ফোঁটাটি উপর থেকে নিচে পড়তে কত সময় লাগবে আমরা একটু আগে দেখে নেই। ধরে নিই এখানে পানির ফোঁটা আছে, এখান থেকে নিচে পড়তেছে, এখানে ভূমি বাধা অতিক্রম করে এত বেগে ভূমিতে পতিত হয়, অর্থাৎ এই মুহূর্তে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে স্টার্টিং পয়েন্টে তাদের বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পানির ফোঁটার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। আর এই হাইটটা হলো 20 মিটার। এই হলো উদ্দীপকে দেওয়া আছে এবং এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে এখানে যা যা দেওয়া আছে সেটা হলো এখানে আদি বেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ অর্থাৎ যে বেগে ভূমি স্পর্শ করবে ভি ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড, আর উচ্চতা এইচ ইকুয়াল 20 মিটার। এখানে আমাকে বের করতে হবে সময়, অর্থাৎ সময় টি ইকুয়াল হোয়াট। আমরা জানি এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এরকম আরও একটি সূত্র আছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেই, বা এইচের মান হলো 20, ইউ হলো 0, ভি হলো 15 ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা আমরা ক্যালকুলেশন করে পাই 20, 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5 ইন্টু টি, বা 7.5 টি ইকুয়াল 20, বা টি ইকুয়াল 20 ডিভাইড বাই 7.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2.67 সেকেন্ড আনসার। এখন আমরা আনসার করব গ নাম্বার প্রশ্ন। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। আচ্ছা, এখানে আমরা দেখব পানির ফোঁটার ওজন, অর্থাৎ পানির ফোঁটার ওজন নির্ণয় করব, আর পানির ফোঁটাটি পড়ার সময় বাতাসের বাধাজনিত বল নির্ণয় করব। এই দুইটা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো কোনটা বেশি কোনটা কম। আর এখানে বলা হয়েছে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি, এটা দেখাইতে বলছে, অর্থাৎ পানির ফোঁটার ওজন বেশি হবে, এটা আমাদের দেখাইতে হবে। এখানে ভর এম ইকুয়াল 1 মিলিগ্রাম, মিলিগ্রামকে কেজিতে নিতে হবে। 1000 দ্বারা 10,000 দ্বারা ভাগ করলে কেজিতে যাবে 0.001 কেজি, অর্থাৎ মিলিগ্রামকে কেজিতে নিতে হলে 10,000 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা দেখব উচ্চতা। উচ্চতা এইচ ইকুয়াল 20 মিটার, উচ্চতা এইচ ইকুয়াল টু 20 মিটার। এখন এখানে দেওয়া আছে শেষ বেগ এবং আদি বেগ। শেষ বেগ ভি ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড। যেহেতু পানির ফোঁটাটি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করেছিল, আমরা আদি বেগ ধরব। আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদি বেগ আমরা 0 ধরব। এবার আমরা দেখব এখানে অভিকর্ষজ ত্বরণ লাগবে। অভিকর্ষজ ত্বরণ আমরা জানি জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা দেখব পানির ফোঁটার ওজন এবং বাতাসের বাধাজনিত বল। তাহলে পানির ফোঁটার ওজন W ইকুয়াল হোয়াট?
বাতাসের বাধাজনিত বলকে আমরা এখানে ঘর্ষণ বল হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা লিখতে পারি বাধাজনিত বল, বাধাজনিত বল Fk ইকুয়াল হোয়াট? তাহলে এখানে আমাদের দেওয়া আছে ভর m ইকুয়াল টু 1 মিলিগ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে নিলাম। তারপরে দেওয়া আছে উচ্চতা h ইকুয়াল টু 20 মিটার, শেষ বেগ v ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড, আদি বেগ u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পানির ফোঁটার ওজন w ইকুয়াল টু হোয়াট? বাধাজনিত বল Fk ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আচ্ছা, এখানে আমরা জানি যেহেতু পানির ফোঁটার ওজন বের করতে হবে, পানির ফোঁটার ওজন ওজন W ইকুয়াল mg। এখানে m হলো 0.0001, জি এর মান 9.8। তাহলে এটা গুণ করলে আমরা পাই 9.8 ইন্টু 10⁻⁻⁴ নিউটন। আচ্ছা, এটা আমাদের পানির ফোঁটার ওজন বের করে ফেললাম। এবার আমাদের বাতাসের বাধাজনিত বল নির্ণয় করতে হবে। তাহলে বাতাসের বাধাজনিত বল নির্ণয় করতে হলে আমাদের প্রথমে ত্বরণ নির্ণয় করতে হবে। ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের সূত্র লাগবে আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2AH। এইচ মানে হলো এখানে উচ্চতা অর্থাৎ সরণ। তাহলে এখান থেকে আমরা এর মান বের করব, বা এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2H। ভি স্কোয়ার হলো 15 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু H। H মিনস 20। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করে পাই 15 মানে 225 ডিভাইড বাই 40। অর্থাৎ এখানে আমরা 225কে 40 দ্বারা যদি ভাগ করি পাবো 5.625 পাবো। তাহলে সেখানে আমরা ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ হলো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের বের করতে হবে ঘর্ষণ বল। এখানে আমরা বাতাসের বাধাজনিত বলটা বের করব। বাধাজনিত বল মানে হলো ঘর্ষণ বল। আবার F মাইনাস Fk ইকুয়াল ma, এই সূত্রটা আমরা জানি। এটা হলো বাতাসের বাধাজনিত বল বা ঘর্ষণ বল। এখান থেকে আমাদের বের করতে হবে Fk এর মান, বা Fk ইকুয়াল F মাইনাস ma। F মানে হলো এখানে বস্তুর ওজন, অর্থাৎ এই F হলো এক ধরনের বল যে বলটি অভিকর্ষ বল অর্থাৎ বস্তুর ওজনের সমান, সেটা হলো mg মাইনাস ma। এখান থেকে আমরা m কমন নিলে g মাইনাস a। তাহলে আমরা জানি m এর মান 0.0001, 9.8 মাইনাস 5.625। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 4.175 ইন্টু 10⁻⁻⁴ নিউটন। অর্থাৎ এখানে আমরা বাতাসের বাধাজনিত বল পেলাম Fk ইকুয়াল টু 4.175 ইন্টু 10⁻⁻⁴ নিউটন। তাহলে আমরা বাতাসের বাধাজনিত বল পেলাম এবং পানির ফোঁটার ওজন পেলাম। তাহলে এই দুইটি আমরা কম্পেয়ার করব। এখানে পানির ফোঁটার ওজন
পানির ফোঁটার ওজন পানির ফোঁটার ওজন 9.8 × 10⁻⁻⁴ নিউটন এবং বাধাজনিত বল এটি 4.175 × 10⁻⁻⁴ নিউটন। তাহলে এখানে বোঝাই যাচ্ছে এখানে পানির ফোঁটার ওজন এটি আর বাতাসে বাধাজনিত বল এটি, নিশ্চয়ই এটি বড়। তাহলে আমাদের এটি প্রমাণ করা হয়ে গেল যে পানির ফোঁটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। বেশি বেশি অনুশীলন করবে, তাহলে বিষয়টি আরও সহজ হয়ে যাবে। চলো আমরা নেক্সট সৃজনশীলে চলে যাই। এই সৃজনশীলটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। তোমরা বুঝতেই পারছো সৃজনশীলটি কতটা গুরুত্বপূর্ণ। এখানে দুটি চিত্র দেওয়া আছে। এই চিত্রের সাথে 4টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এক এক করে প্রশ্ন পড়ব এবং সমাধান করব। ক নাম্বার প্রশ্ন, সাম্যবল কাকে বলে? আমরা একটু চিত্রের সাহায্যে সাম্যবল বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটি বস্তু আছে, এই দিকে টানা হচ্ছে এবং এই দিকে টানা হচ্ছে। এই দিকে টানা হচ্ছে F1 বলে, এই দিকে টানা হচ্ছে F2 বলে। যদি F1 = F2 হয়, তাহলে বস্তুটি কোনো দিকেই নড়াচড়া করবে না, অর্থাৎ বস্তুটির বলের লব্ধি 0 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় এবং বস্তুর উপর প্রয়োগকৃত বলের লব্ধি 0 হয়, তাহলে এই বলগুলোকেই বলবো আমরা সাম্যবল। তাহলে সংজ্ঞাটি আমরা আরেকবার ভালোভাবে বুঝি। কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে যদি বলের লব্ধি 0 হয়, তাহলে ওই বলগুলোকে সাম্যবল বলে। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্ন, কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন? এখানে আসলে কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধা কেন সেটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। আমরা জানি আমরা যখন কোনো রাস্তার উপর দিয়ে হাঁটি তখন ঘর্ষণ বল কাজ করে। যদি ঘর্ষণ বল বেশি হয় তাহলেও হাঁটতে অসুবিধা হবে, যদি ঘর্ষণ বল কম হয় তাহলেও হাঁটতে অসুবিধা হবে। কাদাযুক্ত রাস্তা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হলে ঘর্ষণ বল কমে যায়, এই জন্য আমাদের কাদাযুক্ত রাস্তা দিয়ে হাঁটা অসুবিধাজনক হয়ে পড়ে। এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে 2 নং চিত্র অনুযায়ী গাড়িটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 2 নং চিত্র বলতে এই চিত্রকে বোঝানো হয়েছে চিত্র 2, একটি গাড়ির বেগ সময় লেখচিত্র, অর্থাৎ একটি গাড়ির বেগ সময় লেখচিত্র এখানে দেওয়া আছে। এখানে x অক্ষের দিকে দেওয়া আছে সময় আর y অক্ষের দিকে দেওয়া আছে বেগ। x অক্ষের দিকে দুটি সময় দেওয়া আছে, একটা 10 সেকেন্ড আর একটা 20 সেকেন্ড। আর y অক্ষের দিকে একটি বেগ দেওয়া আছে 150 মিটার পার সেকেন্ড। এখানে বেগের একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে এই লেখচিত্র থেকে। এখানে লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি এ একটি সরলরেখা এবং এ একটি সরলরেখা। যেহেতু দুটি সরলরেখা দেওয়া আছে, কমপক্ষে আমাদের দুটি ধাপে এই অঙ্কটি করতে হবে। তাহলে দেখা যাক আমরা কিভাবে করতে পারি। এখানে যেহেতু দুটি সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটি আমরা আগে সমাধান করব। এই সরলরেখাটি পর্যন্ত দেওয়া আছে 10 সেকেন্ড এবং
সর্বোচ্চ বেগ দেওয়া আছে 150 মিটার পার সেকেন্ড, আর এই সরলরেখার এই প্রান্তে দেওয়া আছে সর্বনিম্ন বেগ, অর্থাৎ সময় যখন 0। তাহলে এই প্রথম 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে দ্বিতীয় 10 সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেইটুকু নির্ণয় করতে হবে, এবং এই দুই অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিলেই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করব। প্রথম 10 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। আচ্ছা, এখানে তাহলে কি দেওয়া আছে? প্রথম 10 সেকেন্ডের জন্য এখানে দেওয়া আছে আদিবেগ 0, এখানে আদিবেগ u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, আর এই প্রান্তে শেষ বেগ দেওয়া আছে v ইকুয়াল 150 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে 10 সেকেন্ড সময় ব্যবহার করা হয়েছে। তাহলে সময় t1 ধরবো, যেহেতু এখানে দুইটা ধাপে করা হয়েছে, দুইটা সময় ধরতে হবে। তাহলে প্রথমটা আমরা ধরবো t1 ইকুয়াল টু 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে সময় দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব s1 ধরবো, কারণ এটা আমরা দুইটা ধাপে দুইটা দূরত্ব নির্ণয় করব। s1 ইকুয়াল টু হোয়াট? আমরা জানি S1 ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t1। u হলো 0, v হলো 150 ডিভাইড বাই 2, t হলো 10। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা পাচ্ছি 750 মিটার। এটা হলো প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা নির্ণয় করব দ্বিতীয় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আমরা প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা মনে রাখি 750 মিটার। এখন আমরা দেখব দ্বিতীয় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। দ্বিতীয় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। দ্বিতীয় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য এই রেখাটা আমরা ব্যবহার করব। এই রেখাটা দেখা যাচ্ছে 150 মিটার পার সেকেন্ড, এবং এখানেও দেখা যাচ্ছে 150 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই রেখাটির স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে বেগ একই, অর্থাৎ এটি একটি সমবেগের রেখা। আর এখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড আগে আমরা ব্যবহার করেছি, এবং বাকি 10 সেকেন্ড ব্যবহার করলে 20 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে যেহেতু সমবেগ, আমরা শুধু লিখব সমবেগ v ইকুয়াল 150 মিটার পার সেকেন্ড। 150 মিটার পার সেকেন্ড বেগে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড বেগে। তারপরে সময় লিখব, সময় আগেরটা আমরা ধরেছিলাম t1, এটা ধরবো t2। টোটাল সময় 20 সেকেন্ড, তার থেকে আমরা 10 সেকেন্ড আগেই ব্যবহার করেছি, এখন থাকবে 10 সেকেন্ড। দ্যাট মিন্স
20 minus 10 second equal to 10 second। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব s2 ধরবো আমরা, এটা s2 ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি যেহেতু এটা সমবেগের সূত্র ব্যবহার করতে হবে, আমরা জানি s2 ইকুয়াল ভি t2। ভি হলো 150, t2 হলো 10, দ্যাট মিন্স 1500 মিটার, 1500 মিটার অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা লিখব মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2। তাহলে s1 কত ছিল আমাদের মনে আছে 750, আর s2 হলো 1500, তাহলে টোটাল হলো 2250 মিটার, 2250 মিটার। এটাই হলো 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন আনসার করব। ঘ নাম্বার প্রশ্নে বলা আছে 1 নং চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। এখানে চিত্র 1-এর কথা বলা আছে। চিত্র 1-এ এম একটি বস্তু দেওয়া আছে এবং পি একটি বস্তু দেওয়া আছে। এম বস্তুটির সাথে পি বস্তুটি একটি রশির সাহায্যে এবং কপিকলের সাহায্যে সংযুক্ত আছে। পি বস্তুটি ঝুলিয়ে দেওয়া আছে। পি বস্তুটি অভিকর্ষের প্রভাবে নিচে পড়তে থাকবে, অর্থাৎ পি বস্তুটির উপর অভিকর্ষজ বল প্রয়োগ করবে এবং সেই অভিকর্ষ বলেই আবার এটাকে টানা হবে। তাহলে আমরা দেখি এটার অভিকর্ষ বল কত, সেটা আগে নির্ণয় করব। তাহলে আমাদের পি বস্তুর ক্ষেত্রে আগে আমরা অভিকর্ষ বল নির্ণয় করব। তাহলে এখানে পি বস্তুর কি দেওয়া আছে? পি বস্তুর ক্ষেত্রে পি বস্তুর ক্ষেত্রে এখানে দেওয়া আছে পি বস্তুর ভর দেওয়া আছে পি বস্তুর ভর আমরা ধরবো এটাকে m1। এটার কারণ হলো এখানে m একটি ভর দেওয়া আছে, এই জন্য এটাকে ধরবো m1 3 কেজি। অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার হলো পি বস্তুর উপর অভিকর্ষ বল F ইকুয়াল হোয়াট? তো আমরা জানি F ইকুয়াল টু mg। যেহেতু এটা অভিকর্ষ বল, তাহলে আমরা জানি F ইকুয়াল m1 g। m1 হলো 3 আর g এর মান 9.8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 29.4 নিউটন হবে, অর্থাৎ 29.4 নিউটন বলে এই বস্তুকে টানছে আর এই বস্তুও ওই একই বলে টানছে। এখানে ঘর্ষণ বলকে উপেক্ষা করা হয়েছে। এবার আমরা দেখব এম বস্তুর ক্ষেত্রে। এখানে বলছে
এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করব। কী প্রভাব হবে, অর্থাৎ এটা কত দ্রুত আগাবে বা কত ত্বরণে আগাবে সেটা আমরা নির্ণয় করব। এখন আমরা দেখব এম বস্তুর ক্ষেত্রে। এম বস্তুর ক্ষেত্রে এটা ছিল পি বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এম বস্তুর ক্ষেত্রে কি কি দেওয়া আছে? এখানে এম বস্তুর ভর দেওয়া আছে, ভর এম ইকুয়াল 2 কেজি। আর এটার উপরে বল দেওয়া আছে যেটা আমরা এখানে পেয়েছি, বল হবে বল F ইকুয়াল টু 29.4 নিউটন, 29.4 নিউটন। এবার আমরা বের করব ত্বরণ। ত্বরণ A ইকুয়াল হোয়াট? তো আমরা জানি F ইকুয়াল ma বা A ইকুয়াল F বাই m। তাহলে F বাই m, এখানে যদি আমরা F এর মান বসিয়ে দেই, F এর মান হলো 29.4 ডিভাইড বাই 2। এটা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো 14.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারবো, যেখানে বলা হয়েছে এম বস্তুটির উপর বলের প্রভাব বিশ্লেষণ করো, অর্থাৎ এখানে আমরা লিখব অতএব এম বস্তুটি (14.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এটা অনুভূমিক বরাবর এগিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে, উত্তর পেয়ে যাবে। আর বারবার অনুশীলন করলে তোমাদের কাছে এই বিষয়টি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।